তো কিউআর কোড স্ক্যান করে যখন এই ক্লাসটিতে চলে এসছো, তাহলে আশা করছি আজকের ক্লাসে তোমরা দারুণ কিছু শিখবে ইনশাআল্লাহ। তো দেখো আজকে আমাদের টপিকস হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস। মূল আলোচনা যাওয়ার আগে অবশ্যই তোমরা এই বইটি সামনে নিয়ে বসবে, কারণ এই বইটি থেকে আজকে আমরা এই লেসনটি কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো দেখো রাইট ফ্রম অফ ভার্বস আমরা কিন্তু এই টপিকসটা কমপ্লিট করব এসএসসি সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? আর আমরাও কিন্তু জানি এসএসসি নিউ সিলেবাস আছে। ওই সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু এই রাইট ফ্রম অফ ভার্বসটি কমপ্লিট করব। তো দেখো রাইট ফ্রম অফ ভার্বসটি তোমাদের আসে কোয়েশ্চেন নাম্বার 3 তে। এখানে আ ১০ টা শূন্যস্থান থাকবে। মার্কস হচ্ছে 5। এই টপিকে যদি তুমি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এর পাশাপাশি কিছু বেসিক টুলস তোমাকে জানতে হবে। তো দেখো আমরা জানবো যে রাইট ফ্রম অফ ভার্ব পরীক্ষায় আসলে আসে কিভাবে। দেখো এরকম একটা প্যারাগ্রাফ আকারে কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের ১০ টা শূন্যস্থান দেওয়া থাকবে। এই শূন্যস্থান অনুযায়ী কি ভার্ব তোমরা ইউজ করবে, ওইটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ? এখন দেখো এখানে একটা বিষয় আছে। এই যে মেক, ঠিক আছে? এই মেকটা যে তোমার অ্যান্সার, ধরো মেকটা আমরা মেকটা বসবে ধরো এইখানে, ঠিক আছে? এখন মেকটা যে সরাসরি এখানে মেক আকারেই বসবে তা কিন্তু নয়। আমাকে সেন্টেন্সটি পড়ে বুঝতে হবে যে কেন মেকটা এই জায়গা হলো। যেমন with a view to, আমরা জানি with a view to, look forward to, get used to, got used to এগুলার পরে সবসময় কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের এখানে মেক দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখানে মেক বসাতে পারবো না। আমাদের কি বসাতে হবে? মেকিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো রাইট ফ্রম অফ ভার্বস পরীক্ষায় কিভাবে আসে আর কিভাবে আনসার করতে হয়। এবার দেখো আমরা যাব মূল আলোচনায়, যে রাইট ফ্রম অফ ভার্বস কত ইজি ভাবে কমপ্লিট করা যায়। চলো একটু দেখে নিই। তো আসো আমরা এখানে দেখি যে রুল নাম্বার 1 এ কি আছে? আচ্ছা বলো তো, পিপিলিকার কি পা আছে? ঠিক আছে? এই সেন্টেন্সটা মনে রাখবে। ঠিক আছে? এখানের মধ্যে এই যে পিপিলিকা আছে না? এই পিপিলিকা দিয়ে তুমি এন্ড এটা মনে রাখবা। অর্থাৎ এন্ড অর্থ কি? পিঁপড়া অথবা পিপিলিকা। এরপরে পা দিয়ে পি এ এটা মনে রাখবে। অর্থাৎ এ এন টি পি এ। ঠিক আছে? দারুণ না বিষয়টা? তাহলে দেখো এই যে এ দিয়ে তোমার কি মনে রাখতে হবে? along with, together with, as well as, and দিয়ে মনে রাখতে হবে but not, and not, I দিয়ে মনে রাখতে হবে including to, P দিয়ে মনে রাখতে হবে preposition, A দিয়ে মনে রাখতে হবে accompanied by, accompanied with। তো এগুলা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এদের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের সবসময় কি বসাতে হবে ভাইয়া? ভার্ব বসাতে হবে। যেমন কিভাবে দেখো, এখানে আছে he along with his girl friends dash join the party। এখন কথা হচ্ছে আমি বলছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলা থাকে, দেখো এই যে অ্যালংটা কি? অ্যালংটা হচ্ছে এই দেখো এখানে অ্যালং উইথ আছে। ঠিক আছে? এখানে কি আছে? এখানেও অ্যালং উইথ রয়েছে। তাহলে অ্যালং উইথ যেহেতু আছে, তাহলে কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখন সাবজেক্টটা কে? সাবজেক্ট হচ্ছে হি। হি কি সিঙ্গুলার না প্লুরাল? হি তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইজন্য আমাদের কি হবে? ভার্বও সিঙ্গুলার হয়েছে। এইজন্য অ্যান্সার কি হয়েছে? হ্যাজ হয়েছে। এই টেকনিকটা মনে রাখলে তোমরা অনেক অ্যান্সার এই টেকনিক দিয়ে সলভ করে ফেলাতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী চলে যাই। দেখো আমরা মডাল ভার্ব থেকে কিভাবে আমাদের রাইট ফ্রম অফ ভার্বে কোয়েশ্চেন আসে এটা একটু দেখে নাও। দেখো মডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে মডাল ভার্বের পরে যে ভার্বটা থাকবে ওইটা ডেফিনেটলি ভার্বের ভি ওয়ান হবে। তবে মডাল ভার্বের পরে যদি বি দেখো, তাহলে সেটার ভার্বের ভি ওয়ান হবে না, সেটা ভার্বের ভি থ্রি হবে। ঠিক আছে? তো মডাল ভার্ব কোনগুলি চলো দেখে নেই। এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। তো একটা বিষয় মনে রাখবে, এক্ষেত্রে প্রতিটি মডাল ভার্ব অর্থ অনুযায়ী বসবে। ঠিক আছে? তো এখানের মধ্যে দেখো এখানে কি আছে? এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যেটা তোমাদের কুমিল্লা বোর্ড ২০১৯ এ কি পরীক্ষা আসছিল। তো এখানে দেখো শুট, শুটটা কি? শুটটা একটা মডাল ভার্ব। তাহলে আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় কি হয়? ভার্বের ভি ওয়ান হয়। তাহলে আমরা এই দেখো কনসিডারকে কি করেছি? কনসিডারে রেখে দিয়েছি। এরপরে দেখো ক্যানটা কি? ক্যানটা একটা মডাল ভার্ব। তাহলে ক্যানের পরে যেহেতু কি আছে? ক্যানের পরে যেহেতু বি আছে, এইজন্য আমরা দেখো এখানে কি বলেছি? মডাল প্লাস বি প্লাস ভি3 হয়। এইজন্য আমরা সলভ কি করে দিয়েছি? সল্ভড। ঠিক আছে? তাহলে এই ২ টা স্ট্রাকচার একটু মনে রাখো। এই শর্টকাটটা মনে রাখলে তোমার কি হয়ে যাবে? তোমার মডাল ভার্ব জাতীয় যত ধরনের কোয়েশ্চেন আছে, তুমি এই ২ টা নিয়ম মেনে কিন্তু অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপর আসো প্রিপোজিশন থেকে আমাদের কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের কোয়েশ্চেন আসে এটা একটু দেখে নেই। দেখো প্রিপোজিশন মানে কি?
প্রিপোজিশন মানে হচ্ছে ইন, অফ, অন, বিফোর, আফটার, ফর, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এছাড়াও আরো অনেক প্রিপোজিশন আছে। জাস্ট আমরা এখানে দেখালাম কয়েকটা প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশনের পরে সবসময় কি হবে ভাইয়া? প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবা, টু ব্যতীত। এই টু নিজেও কিন্তু একটা প্রিপোজিশন। তবে এই টু এর পরে কখনো তুমি যদি ভার্বের সাথে আইএনজি বসাও, স্যারেরা কেটে দিবে। এটা ভুল, রং। ওকে? টু এর পরে আমরা সবসময় কি বসাবো? ভিউ ওয়ান। ঠিক আছে? এছাড়াও দেখো এখানের মধ্যে কি আছে? উইথ এ ভিউ টু। মানে আমরা অনেক সময় দেখব কি জানো? টু দেওয়া আছে। তাহলে আমরা সেখানে যদি ভিউ ওয়ান বসায় দেই তাহলে কি হবে? না, দেখতে হবে এই টু টা কি সিঙ্গেল বসেছে নাকি উইথ এ ভিউ টুর সাথে বসেছে। তো এরকমভাবে with a view to, look forward to, এরপর দেখো addicted to, এরপর devoted to, এরপর subject to, এরকমভাবে যদি প্রেজ আকারে to থাকে তাহলে এই to এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। ক্লিয়ার? তো ফর এক্সাম্পল দেখো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যেটা তোমাদের বরিশাল বোর্ড ২০১৭ সালে আসছে। দেখো আমাদের পুরো সেন্টেন্সটাও পড়া লাগবে না। দেখো এখানের মধ্যে কি আছে? বাই আছে। এই বাইটা কি? বাইটা একটা প্রিপোজিশন। কিভাবে জানলাম? এই দেখো এখানে কি? বাইটা একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে একটা ভার্ব আছে। তাহলে ভার্বটাকে আমাদের কি করে দিতে হবে? ভার্বের সাথে আইএনজি বসায় দিতে হবে। ঠিক আছে? এজন্য এখানে কি হয়েছে? বার্নিং। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটি সেন্টেন্স এখানে দিয়েছি যেটা তোমাদের ঢাকা বোর্ড ২০১৯ সালে এসেছিল। এখানে দেখো উইথ এ ভিউ টু আছে। আমরা এখানে শিখেছিলাম যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু থাকে তাহলে কি করব? আমরা যে ভার্বটা থাকবে ভার্বটার সাথে কি করে দিব ভাইয়া? ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিব। ঠিক আছে? এজন্য এখানে বসেছে কি? কন্ট্রোলিং। তাহলে তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তো প্রিপোজিশন থেকে যত প্রকার কোয়েশ্চেন আসবে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নিও। এরপরে আসো আমরা পুরোপুরি শর্টকাটে চলে যাই। দেখো কোন জায়গায় আমাদের ভার্বের বেস ফর্ম বসে, রাইট ফর্ম অফ ভার্বে একটু দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, মডেল অক্সিলারি ভার্বের মধ্যে ভার্বের বেস ফর্ম হয়, হ্যাবিটের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন শর্ত যে সকল সেন্টেন্সগুলো আছে ওই সময় ভার্বের বেস ফর্ম হয়, হ্যাড বেটার কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে ওইখানে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, এরপরে উড গেদার কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে ওইখানে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ইনফিনিটির ক্ষেত্রে বেস ফর্ম বসাতে হয়, লেস্ট কোনো সেন্টেন্সে থাকলে ওইখানে কি বসাতে হয়? ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ক্লিয়ার? তো এখানে একটু দেখো এগুলো আমরা এক্সাম্পল আকারে দিয়ে দিয়েছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেস ফর্ম হয়। এই দেখো গোস। এখন আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো বেস ফর্ম বলতে আমরা গো জানি। তাহলে ইএস কেন হলো? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি দিতে হবে? এস বা ইএস দিতে হবে। এইজন্য আমরা গো কে গোস করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো ফিউচার ইনডিফিনিটে আই শ্যাল প্লে ফুটবল। ঠিক আছে? আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এইজন্য এখানে কি বোঝাচ্ছে? শ্যাল আর প্লে, প্লেট, প্লেট, এই প্লেটা হচ্ছে ভার্বের ভি ওয়ান। ক্লিয়ার? এরপরে দেখো মডেল অক্সিলারি ভার্বে কি হয়েছে? মাস্ট এর পরে কি হয়েছে? অবি, ভি ওয়ান। এরপরে দেখো হ্যাবিটের ক্ষেত্রে কি? দের পরে কি বসেছে? গো। এরপর ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানের মধ্যে কি বোঝাচ্ছে? ভিউ ওয়ান। এরপরে দেখো হ্যাড বেটারের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? গো। উড রাদার আছে এখানে, কি বোঝাচ্ছে? ভিউ ওয়ান। এরপরে দেখো ইনফিনিটির পরে দেখো ইনফিনিটি মানে কি? টু প্লাস ভিউ ওয়ান। এই দেখো টু, এরপরে কি আছে? টেক আছে, ভিউ ওয়ান। তাহলে লিস্টের ক্ষেত্রে কি বসেছে? ভিউ ওয়ান। ক্লিয়ার? তাহলে যে সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসতে পারে এগুলো তোমাদের এক নজরে দেখে দিলাম। ঠিক আছে? নেক্সট ওয়ান। দেখো আমরা কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি বসাবো রাইট ফর্ম অফ ভার্বে এটা একটু দেখে নিই। ঠিক আছে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, পাস্ট কন্টিনিউয়াসে বসাতে হয়, ফিউচার কন্টিনিউয়াস, প্রিপোজিশন, ক্যান, কুড, নট, হেল্প, উড ইউ মাইন্ড, ওয়াইল, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, এই ক্ষেত্রে আমরা সব সময় ভার্বের সাথে আইএনজি বসাবো। কিভাবে? একটু দেখে নিই। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখো এটা কি? অ্যামিজারের মধ্যে এই সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব বসেছে। ঠিক আছে? ইজ। এরপরে দেখো গো, গোটা হচ্ছে ভি ওয়ান। আমরা জানি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান এর সাথে কি হয়? আইএনজি দিতে হয়। এরপরে কি? অবজেক্ট দিতে হয়। বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে?
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তোমার আই স প্লেইং ফুটবল। দেখো এখানে কি আছে? এখানে ভার্বের সাথে আইএনজি দিছে। এরপরে ফিউচার কন্টিনিউয়াসে কি আছে? এখানে কি আছে? রিডিং ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশনের ক্ষেত্রে দেখো প্রিপোজিশন আছে কোথায়? অফ। অফের পরে কি হয়ে গিয়েছে? ভার্বের সাথে আইএনজি। এরপরে ক্যান, কুড, নট, হেল্প এগুলোর ক্ষেত্রে কি আছে? এগুলোর ক্ষেত্রে দেখো আইএনজি আছে। এভাবে প্রত্যেকটা কি আছে? আইএনজি। এই বিষয়গুলো একটু মুখস্থ করে রাখতে হবে। আমি পূর্বে একটা কথা বলেছিলাম দেখবা? এই দেখো এখানে কি বলছিলাম? এখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস গুলো টানা মুখস্থ থাকতে হবে। অর্থাৎ তুমি যদি জাস্ট পড়ে যাও তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না। কারণ কি জানো? কারণ হচ্ছে মনে করো এখানে আমি তোমাকে শিখাচ্ছি কোন, কোন জায়গায় ভার্বের বেস ফর্ম হয়। তুমি এটা পারলা। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এটা তুমি বুঝলা। এরপরে আসো আমরা এটাতে ছিলাম, তাই না? দেখো আমরা এখানে কি পড়েছিলাম? যে কোন, কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এই চ্যাপ্টারটা তুমি বুঝলা। কিন্তু যখন তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবা, তখন কিন্তু প্রত্যেকটা নিয়ম তোমাকে একবারে এপ্লাই করতে হবে। ঠিক আছে? অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে ওইটা কোন নিয়ম থেকে আসছে এটা বলা যায় না। ঠিক আছে? এখানে যে নিয়মগুলো আছে যেকোনো একটা নিয়ম থেকে আসতে পারে। অর্থাৎ কি? অর্থাৎ তুমি যদি রুলস গুলা ভালোভাবে মুখস্থ আয়ত্ত রাখতে পারো, তাহলেই কেবল তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবে এবং সঠিক নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? এবার আসো আমরা চলে যাই যে কোন, কোন জায়গায় আমাদের ভার্বের V3 বসে অথবা আমরা বলতে পারি কি পাস্ট পার্টিসিপল বসে। তাহলে একটু দেখে নিই দেখো প্রেজেন্ট পারফেক্টে বসে, পাস্ট পারফেক্টে বসে, ফিউচার পারফেক্টে বসে, হ্যাভিং থাকলে বসে, প্যাসিভ ভয়েসে বসে, টু বি থাকলে বসে। তাহলে দেখো এখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই দেখো সাবজেক্ট। সাবজেক্টের উপর কি আছে? হ্যাভ আছে। হ্যাঁ, হ্যাভেজ এর মধ্যে হ্যাভ নিলাম। এরপরে দেখো কি? ডান। তাহলে কি আছে? ডু ভার্বের V1, ডিড ভার্বের V2, ডানটা কি? ভার্বের V3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা কি আছে? প্রেজেন্ট পারফেক্টে ভার্বের V3 হয়। এভাবে দেখো পাস্ট পারফেক্ট কি হইছে? V3। এরপরে দেখো ফিউচার পারফেক্টে কি হইছে? V3। এই যে হ্যাভিং থাকার কারণে কি হইছে? V3। এরপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হইছে? প্লেইড। V3 তাহলে টু বি থাকলে কি হয়? ডান V3 হয়। তাহলে কোন, কোন জায়গায় ভার্বের কি হয়? কোন, কোন জায়গায় ভার্বের বেস ফর্ম হয় এটা আমরা জেনে নিলাম। এরপরে আসো কোন, কোন জায়গায় আমাদের ভার্বের সাথে আইএনজি বসাতে হবে এটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা কি জানলাম? কোন, কোন জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এটাও কিন্তু আমরা আল্টিমেটলি কি জেনে নিলাম। ওয়েল এবার আসো আমরা দেখি যে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ১২ প্রকার টেন্সের মধ্যে কত প্রকার? ১২ প্রকার টেন্সের মধ্যে আমাদের ৪ প্রকার টেন্স পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে? এই ৪ প্রকার টেন্সেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরপরে দেখো কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই ৪ টা প্রকার টেন্স যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, রাইট ফর্ম অফ ভার্বে আমাদের টেন্স থেকে যত কোয়েশ্চেন আসুক আমাদের ১ নাম্বারও মিস হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কিভাবে কোয়েশ্চেন আসে। তো প্রথমেই জেনে নাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি তুমি সিঙ্গুলার সাবজেক্ট দেখো মানে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার দেখো তাহলে তোমাকে অবশ্যই ভার্বটাও সিঙ্গুলারই করতে হবে। যদি প্লুরাল সাবজেক্ট দেখো তাহলে ভার্বটা কি করতে হবে? প্লুরাল করতে হবে। কিভাবে? একটু দেখে নাও। দেখো দে ক্যান হার্ডলি। দেখছো এটা কোথায় আসছে? এটা আসছে বরিশাল বোর্ড ২০১৬ তে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? এই সেন্টেন্সটার মধ্যে দেখো এই যে দে, এই দেটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটাও হবে কি? প্লুরাল। আমরা জানি নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত করা হয়, নাউনটা কি হয়? নাউনটা হয়ে যায় প্লুরাল। যেমন দেখো পি ই এন পেন। এই পেনটা হচ্ছে একটা নাউন। কিন্তু আমরা যখন এই পেনটার সাথে এস যুক্ত করে দিলাম, এই পেনটা হয়ে গেল কি? প্লুরাল। কিন্তু এসটা যখন কেটে নিলাম, এই পেনটা কি হয়ে গেল? সিঙ্গুলার। তাহলে আমরা পেনের সাথে যখন এস যুক্ত করে ফেলবো, এটা হয়ে গেছিল কি? প্লুরাল। তাহলে দেখো আমরা কি করব এখানে? এখানে দিলাম গো। এই গোটা কি? গোটা হচ্ছে একটা ভার্ব। তাহলে গো এর সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন
এই গোসটা হয়ে যায় কি প্লুরাল? নো ম্যান, এই গোসটা হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ ভার্বের সাথে যখন এস বা এস থাকবে না, তখন ওই ভার্বটা হয়ে যায় কি প্লুরাল। এই জন্য আমরা এখানে দেখো ডেটা যেহেতু প্লুরাল, তাহলে আমরা প্লুরাল ভার্ব তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো এস বা এস বসাই নাই। ক্লিয়ার? এর পরবর্তী সেন্টেন্সটার মধ্যে দেখো, এটা ঢাকা বোর্ড ২০১৯ সালে আসছিল। এখানে দেখো ইটটা কি? ইটটা হচ্ছে তোমার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হয়? সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো এখানে কি আছে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেহেতু সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে দেখো এখানে ইটটা যেহেতু সিঙ্গুলার, এন্টারটেইন এর সাথে আমরা যখন এস যুক্ত করে দিব, তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। এই এন্টারটেইন নিজে একটা প্লুরাল ছিল, বাট এসটা যুক্ত করে এটাকে আমরা সিঙ্গুলার করে দিলাম। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে এর বাইরে তোমাকে আর কোনো কোয়েশ্চেন করা হবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। যদি আমার ক্লাসের কোনো টপিক কেউ না বুঝে থাকো, ডেফিনেটলি তোমরা যেখান থেকেই দেখো, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, তোমরা কমেন্ট করো, অথবা তোমরা আমাকে ফেসবুক পেজে সরাসরি এসএমএস করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আমি সকলের এসএমএস এর অ্যান্সার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো, এরপরে আছে পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিট থেকে আমাদের কিভাবে বোর্ডে কোয়েশ্চেন আসে এটা একটু দেখে নাও। প্রথমেই জেনে নাও পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে। সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে কোন সেন্টেন্সগুলো আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটা একটু জেনে নেই। দেখো, অতীতের কোনো ঘটনা বর্ণনা বা প্রকাশের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ওটাই হবে যেটা অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে যায়। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আছে এ পুয়ার ম্যান ওয়াজ। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের পুরোটা পড়া লাগতেছে না। দেখো এই সেন্টেন্সটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড ২০১৯ এ এসেছিল। তাহলে দেখো এই যে ওয়াজ আছে, এই ওয়াজ থাকার কারণে আমরা বুঝতে পারি যে এটা অতীতের কোনো কথা বলতেছে। তাহলে অতীতের যখন কোনো একটা কথা বলবে, তখন আমরা এই যে মেইন ভার্বটা থাকবে না, এই মেইন ভার্বটা কি করে দিব? ভার্বের ভি2 করে দিব। দ্যাটস ওয়াই আমরা জানি পুট এর ভি1, ভি2, ভি3 তিনটাই কি পুট। এইজন্য এখানে ভি2 হিসেবে কি বসেছে? পুট। আর পরবর্তী সেন্টেন্সটা দেখো কি আছে? ডু। তাহলে ডুটা কি হয়ে যাবে? ডু এর ভি2 কি? ডিড। এই দেখো অ্যান্সার কি বসেছে? ডিড। ক্লিয়ার? এরপরে দেখো ওয়ান্স দেয়ার। তাহলে দেখো এই যে ওয়ান্স শব্দটা যখন কোনো জায়গায় থাকবে, ওই সেন্টেন্সটা কি হয়? ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য এই লিপটা কি করে দিব? এই লিপটাকে ভি2 করে দিব। এই দেখো এখানে কি বসিয়েছি? লিভড। ক্লিয়ার? এবার আসো নেক্সট ওয়ান। দেখো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে আমাদের বোর্ডে কিভাবে কোয়েশ্চেন আসে এটা একটু জেনে নাও। প্রথমে আমরা জেনে নেই স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাভেস প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখানে দেখো, একটি কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার বর্ণনার ক্ষেত্রে এই টেন্সটি ব্যবহার করা হয়। মনে করো আমি আজকে দুপুরে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম। ঠিক আছে? এখন আমি যদি আমার আরেকটা ফ্রেন্ডের কাছে এসে বলি যে, "বন্ধু, আমি আজকে দুপুরে কাচ্চি বিরিয়ানি খেয়েছি।" তার মানে কি? আমি কি কাচ্চি বিরিয়ানি খেতে যাবো? নাকি কাচ্চি বিরিয়ানি খাচ্ছি? মানে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়া শেষ করে এসে তার কাছে কি করতেছি? বর্ণনা করতেছি। এমন সেন্টেন্স গুলার ক্ষেত্রে সবসময় কি হয়? সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স আছে যেটা তোমাদের ঢাকা বোর্ড ২০১৯ সালে আসছিল। ঠিক আছে? এখানে কি আছে দেখো? দে অলরেডি দেয়ার পারফরম্যান্স ইন সেভারাল ম্যাচেস। মানে এরই মধ্যে তারা বেশ কয়েকটি ম্যাচে নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে। তাহলে দেখো মানে কি? পারফরম্যান্স কি দেখাবে না দেখাচ্ছে? দেখিয়ে ফেলেছে। এই যে অলরেডি দেখছো? এই দেখিয়ে ফেলেছে যেহেতু এইজন্য আমরা এটা কোন টেন্সে নিব? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে ভাইয়া? এবার দেখো আমরা এখানে দেটা কি? প্লুরাল না? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভি3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে? এখানের মধ্যে দেখো এই যে হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাভসটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু আমরা এখানে এই দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল। আমরা এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা নিব এটাও কি হবে? প্লুরালই হবে। তাহলে দেখো এই যে হ্যাভ নিলাম আর শো কে কি করে দিলাম? শোন ভি3। ওকে?
এর পরবর্তী সেন্টেন্সটা দেখো রিসেন্টলি। রিসেন্টলি দ্বারা কি বুঝায়? যে আমরা মানে রিসেন্টলি একটা কাজ সম্পন্ন করছি। ঠিক আছে? তাহলে এটাও কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই সেন্টেন্সটাও তোমাদের ঢাকা বোর্ড ২০১৯ সালে এসেছিল। তাহলে দেখো রিসেন্টলি ইট হ্যাজ রাইস। এখন কথা হচ্ছে দেখো ইটটা কি? ইটটা সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাভ হ্যাজ থেকে কি নিব? হ্যাজ নিব। এটার মধ্যে প্লুরাল ছিল, এইজন্য আমরা নিছিলাম কি? হ্যাজ। এটার মধ্যে কি আছে? সিঙ্গুলার। দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিব? সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্বের রাইজের ভিত্তি রাইজেন। আমরা জানি একটা সেন্টেন্সে যখন ২ টি ভার্ব থাকবে, প্রথম ভার্বটি তো যেভাবে তুমি লেখো রুলস অনুযায়ী পরবর্তী ভার্বের সাথে কি করে দিবে? আইএনজি করে দিবে। এইজন্য এখানে টেকটা টেকিং হয়ে গিয়েছে। ঠিক আছে ভাইয়া? তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন করবে না। এরপরে আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ চলে যাই। তো প্রথমে আমরা জেনে নিব স্ট্রাকচারটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে? যদি একটা সেন্টেন্সে চলমান এখনো ঘটতেছে মানে একটা কাজ চলতেইছে, কন্টিনিউ চলতেছে, এমন কোনো কিছু যদি বর্ণনা করা অর্থে বোঝায়, তাহলে সেই টেন্সটি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? যেমন দেখো দে আর নট হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। তাহলে এখানের মধ্যে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি পড়েছি? অ্যামিজার। এই দেখো এখানে কি আছে? আর। তার মানে আমরা নিশ্চিত হলাম এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে কি করতে হবে আমাদের? ভার্বের সাথে আইএনজি লাগায় দাও। এখানে প্লেটা কি আছে? প্লে, আর এটা করে দিতে হবে কি? প্লেইং। বাস এতটুকুই যথেষ্ট। ঠিক আছে? তাহলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এরপরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এই ৪ টা টেন্স থেকে আমাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেনে আসে। ঠিক আছে? তোমরা যখন সলভ করবে তখন এগুলা হাড়ে, হাড়ে টের পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা টেন্স থেকে কিভাবে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে এটা তো আমরা জেনে নিলাম। নেক্সট ওয়ান। আসো আমরা রুল নাম্বার 4 এ চলে আসছি। ঠিক আছে? এখানের মধ্যে দেখো আছে কি? সেন্টেন্সকে নেগেটিভ করতে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে ডু নট, ডাজ নট বসে। আর পাস্ট টেন্স এর ক্ষেত্রে কি বসে? ডিড নট। এখন এখানের মধ্যে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, ডাজ নট, ডিড নট V1 হবে। সাবজেক্ট প্লুরাল, ডু নট, ডিড নট V1 হবে। আমি জানি এখানে অনেকেই এগুলো বুঝবে না। কোনো কারণ নেই ভাইয়া। দেখো প্যাসেজে তোমার এই নট কথাটা দেওয়াই থাকবে। অর্থাৎ কি জানো? অর্থাৎ তোমরা যেই সেন্টেন্সের মধ্যে তোমার নট কথাটা থাকবে, এই নট কথাটা ব্র্যাকেটের মাঝখানেও থাকতে পারে অথবা তোমার কি ব্র্যাকেটের বাহিরেও থাকতে পারে। তাহলে এই নট কথাটা আমরা যেই সেন্টেন্সের মধ্যে দেখব, ওই সেন্টেন্সে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। ক্লিয়ার ভাইয়া? তো কখন ডু, কখন ডাজ, কখন ডিড এই দেখো যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ। আর পাস্ট টেন্স হলে কি হবে? ডিড। তাহলে দেখো দে ড্যাশ সাপোর্ট দেমসেলভস। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা এখানে কি বসাবো? দেখো এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার এজন্য আমরা কি বসাবো? ডু। আর নট সাপোর্ট তো এখানে দেওয়াই আছে। ক্লিয়ার? এরপরে দেখো সেলফিশনেস হ্যাজ দ্য সোসাইটি। তাহলে এখানের মধ্যে দেখো নট কথাটা আছে না? এই নট কথাটা থাকার কারণে সেলফিশনেস কি? তাহলে আমরা কি বসাবো এখানে? আমরা ডাজ বসিয়েছি। দেখো নট হেল্প। কেন বসিয়েছি? এই যে প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? এরপরে দেখো হি ডিড নট। এখানের মধ্যে দেখো ডিড তারা দিয়েই দিয়েছে। মানে কি? তারা ডিডও দিয়ে দিল, নটও দিয়ে দিল। ভার্ব কি আর চেঞ্জ হবে? নো ম্যান। ভার্ব যা আছে তাই এখানে কি রয়েছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু তোমাদের বোর্ডের প্রশ্ন। ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 4 টাকে তোমরা বুঝতে পেরেছ? এবার আসো আমরা ভয়েস এর ক্ষেত্রে চলে যাই। দেখো প্যাসিভ ভয়েস এ একটা কথা মনে রাখবা, যত সেন্টেন্স আছে প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে অলওয়েজ ভার্বের কি হবে? ভার্বের V3 বসাতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা এখানে আমি একটা কথা বলি, যেমন ইজ, দাঁড়াও এখানে একটু বড় করে নেই। আ মনে করো আমি বসালাম কি? ইজ, ইজ
GOING, ইজ গোয়িং। আচ্ছা, এখানে কথা হচ্ছে এই যে ইজ গোয়িংটা এটা কোন টেন্সের নির্দেশ করে জানো? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসকে নির্দেশ করে। ঠিক আছে? তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি একটু আগে পড়াইছিলাম না? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? এখন এই ইজটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে কি? এই গোইংটাও কি কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু এটা যদি এমন হইতো ইজ গন, তাহলে এই সেন্টেন্সটা কি ভুল হইতো না ভাইয়া? ভুল হইতো না? তাহলে আমরা তো জানি ইজ এর সাথে তোমার কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে কেন গণ হইল? কারণ প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে যখন তোমার ইনডিফিনিট টেন্স হবে, তখন ইজ এর পরে আমাদের প্যাসিভ সেন্টেন্স গুলা কি করতে হবে? ভার্বের ভিত্তি করতে হবে। এইজন্য আমরা মনে রাখবো যেখানে আমরা প্যাসিভ ভয়েস দেখব, ওইখানে আমরা ভার্বের সাথে কি করব? ভার্বের সাথে ভার্বটাকে ভি3 করে দিব। ঠিক আছে? তাহলে এখানে মনে দেখো সাবজেক্ট এম ইজ আর ভি3, এরপরে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3। পরীক্ষার মধ্যে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস প্রচুর আসে। ঠিক আছে? তো দেখো এখানে কি আছে? একটা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটা কোথায় আছে? এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে? প্যাসিভ করতে বলছে। তাহলে প্যাসিভ যদি হয় তাহলে এখানে কি হবে? এই যে কলটা কি হবে? কল্ড। আর সিঙ্গুলার হওয়ার কারণে কি বসবে? ইস। তাহলে এখানে কি হবে? ইস কল্ড। বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে দেখো এখানে কি আছে? ইট। আর ইটের পরে আমরা যেহেতু এটা কি? এটা হচ্ছে তোমার এই যে দেখো অল বোর্ড ২০১৮ সালে আসছিল। আর এই সেন্টেন্সটা কোথায় আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এইজন্য ওয়াজ আর ব্যবহার করব। ইটটা কি? ইটটা যেহেতু সিঙ্গুলার, এজন্য আমরা এখানে কি সিঙ্গুলার ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এই ওয়াজটা এখানে কি করে দিলাম? ওয়াজ অর্গানাইজড। এই অর্গানাইজড কে কি করে দিলাম? ইডি লাগিয়ে ভি3 করে দিলাম। এই ভয়েসের এই বিষয়টা থেকে কিন্তু তোমার প্রচুর কোয়েশ্চেন আসে। প্রচুর। মানে বলা হয়ে থাকে প্রতিটা বোর্ডে ২-৩ টা তুমি পাবা। ঠিক আছে? বেশিও পাইতে পারো, কমও পাইতে পারো। বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। ক্লিয়ার হইছো? তাহলে এই যে আমরা রুল 1 থেকে রুল 5 পর্যন্ত করালাম, আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য এতটুকু নলেজই আমাদের জন্য মোর দ্যান এনাফ। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তার আগে বলবো এই বইটি। ঠিক আছে? এই বইটি তোমাদের কাছে আছে আমি জানি ইনশাআল্লাহ। এই বইটি তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে। তোমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত আ আমাদের টাইমস ইংলিশে এই বইটি সম্পর্কে রিভিউ দিতে পারো। কিভাবে রিভিউ দিবে এটা জানতে কিন্তু তোমরা আমাদের পেজে এসএমএস করতে পারো। এখান থেকে সবকিছু বলে দিবে। আর অবশ্যই এই বইটি সম্পর্কে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে যে এই বইটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা সবাই একসাথে শিখবো ইনশাআল্লাহ। গ্রামার হবে একেবারে পানির মতো। হ্যাঁ? ১ গ্লাস পানি খেতে যেমন কোনো কষ্ট করতে হয় না ইনশাআল্লাহ, ওইভাবে আমরা গ্রামারটা কমপ্লিট করব। তো আশা করছি আজকের ক্লাস তোমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো আমার জন্য সবাই দোয়া করবে। টাইমস ইংলিশের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।